আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমি এখনো সফররত অবস্থায় আছি। বেশ কিছু আন্তর্জাতিক বিশ্বের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আমি দিতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব। আমার কাছে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে তার মধ্যে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবার পরিকল্পনা করছেন। অর্থাৎ আমেরিকা অবশেষে ইরানের পরিকল্পনায় আটকে গেছে, আর সেটা হলো মধ্যপ্রাচ্য ছেড়ে দীর্ঘ কয়েক যুগ পর আমেরিকা এখন পালানোর পরিকল্পনা আছে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো আরব আমিরাতে মার্ক রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, একটা বড় পরিকল্পনা নিয়ে আসতে যাচ্ছেন। অন্যদিকে ইমরান খানের উপর পাকিস্তান সর্বোচ্চ আদালত অসাধারণ একটি রায় দিয়েছে এবং সেই রায়ের এগেনস্টে আবার পাকিস্তান সরকার দাঁড়িয়ে গেছে। মানে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরান খানকে নিয়ে কি রায় দিল সেই বিষয়টি আজকে লাইভে জানাবো। দর্শক, প্রথম যে খবরটা দিয়ে আসতে চাই সেটা হলো ইরানের যে স্পিকার আছেন সংসদের, আপনারা চিনেন তাকে, হয়তো অনেকেই তার নাম শুনেছেন, বারবার সংবাদে আমরা বলেছি, মোহাম্মদ বাগের গালিবফ। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে একটি সম্মানজনক প্রস্থান চায়। অর্থাৎ ইরানের বাগের গালিবফ বলছেন, স্পিকার, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সম্মানজনক বিদায় চায়। আমি এটা নিয়ে আলোচনা করব। এবং তিনি বলছেন যে এবং আঞ্চলিক ব্যবস্থার কথা প্রচার করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আঞ্চলিক নিরাপত্তার উপর গুরুত্ব নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তানুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আজকে গাজা সিটিতে নুসৈরাতে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং ইরানের একজন আইন প্রণেতা বলেছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তার আওতায় এই জলপথটি দেশটির সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না বা হওয়ার কথা নেই। দর্শক, আসেন আগে আমি কয়েকটা খবর আপনাদের দিই, তারপরে মূল আলোচনা চলে যাব। ইরানের বাগের গালিবাফের বক্তব্যটি অনুযায়ী এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নেপথ্যে ইরান বা ইরানের মিত্রদেরকে আমেরিকা হয়তো ইঙ্গিত দিয়েছে তারা গালফ কান্ট্রি থেকে চলে যেতে চান। কারণ গালফ কান্ট্রিতে থাকা অবস্থায় ইরানের যে ধোলাই হয়েছে, তাদের উপর যে মার তারা খেয়েছে, তাদের যে পরিমাণ সেনা হারিয়েছে, সামরিক অস্ত্র হারিয়েছে, ড্রোন, মিসাইল, F-35, F-15, F-16, এবং তারা হারিয়েছে রাডার সিস্টেম, প্যাট্রিয়ট থার্ড, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, প্রতিরক্ষা ব্যবস্থার বহু কিছু তারা হারিয়েছে। তো অনেক কিছু হারানোর পর আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের হাতে তারা আর মধ্যপ্রাচ্যে নিরাপদ নয়। তো কয়েকটি সূত্রের দাবি হলো কয়েকটি মধ্যস্থতাকারী দেশের সাথে আমেরিকা এমন মত বিনিময় করেছে তারা মধ্যপ্রাচ্য ছাড়তে চাইছে। কারণ মধ্যপ্রাচ্য থেকে তারা দীর্ঘ এই লম্বা যুদ্ধে এইটুকু বুঝেছে ইরানের সাথে তারা পেরে উঠবে না। এবং ইরান এই হরমুজ প্রণালী বন্ধ শুধু নয়, গালফের যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, হ্যাঁ, তারপরে আরো যেসব দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে যেই পরিমাণ হামলা করেছে ইরান, এ পর্যন্ত 20 থেকে 21টি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেছে, যেগুলো আরব দেশগুলো অর্থাৎ গালফ কান্ট্রিতে অবস্থিত। তো একটি ঘাঁটিকে তারা রক্ষা করতে পারেনি এবং এই ঘাঁটিতে তাদের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং তাদের প্রচুর সেনাকে অপারে পাঠিয়েছে। তো এখন বলা হচ্ছে ইরানের বাগের গালিফ যেটা বলছেন, তিনি বললেন যে আমেরিকা মূলত একটি সম্মানজনক প্রস্থান চায়। সম্মানজনক প্রস্থান বলতে কি বুঝি আমরা? যেন আমেরিকা এই অঞ্চল ছেড়ে দিলে পৃথিবীর কাছে মনে না হয় যে আমেরিকা ইরানের কাছে হেরে গেছে। কারণ আমেরিকা যদি এই অঞ্চলে তারা পরাজিত হয়ে বিদায় নেয়, তাহলে পৃথিবীর কোনো দেশ আর এই বিশ্ব শক্তিকে তোয়াক্কা করবে না, পাত্তা দেবে না। তাদের মোড়লগিরি এখানে দি এন্ড হয়ে যাবে। তাই তারা সম্মানজনক একটা প্রস্থান চায়। কিভাবে? ইরান এবং আমেরিকার মধ্যে একটা মধ্যস্থতা হবে এবং এই মধ্যস্থতায় ইরানের যে শর্তগুলো আছে তার মধ্যে ইরান একটা নেপথ্য সত্য লুকিয়ে রেখেছে। সেটা হলো আমেরিকাকে মিডল ইস্ট ছাড়তে হবে।
এটা ইরান তার শর্তের মধ্যে বড়ভাবে বড় ফ্রেমে উল্লেখ করেনি। তারা বলছে আমাদের বিদেশে আটকে থাকা ফ্রিজ হওয়া অর্থ ফেরত দিতে, আমাদের উপর আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যার কারণে আমরা আমদানি রপ্তানি করতে পারছি না, এটাকে চালু করে দিতে হবে, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং ইরানের পণ্য পৃথিবীর সব বাজারে যাবে, এরকম অনেকগুলো তারা শর্ত দিয়েছিল। কিন্তু একটি শর্ত ইরান মুখে বলেনি, কিন্তু তারা বারবার গণমাধ্যমে বলেছে যে আরব থেকে আমেরিকাকে তারা তাড়াবে। তো এবার সেই বিষয়টি ঘটতে যাচ্ছে। মনে হচ্ছে যে আরব থেকে একটা সম্মানজনক বিদায়ের রাস্তা যদি ইরান আমেরিকাকে দেয়, তাহলে তারা আরব ছেড়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আরবের কি হবে, এটি টের পেয়ে হয়তোবা সৌদি আরব, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করেছে। কারণ আমেরিকা এই অঞ্চল ছেড়ে চলে গেলে আরবের অবস্থা খুব করুণ হয়ে যাবে, বা ইরান চাইলে প্রত্যেকটা আরবকে একা পিটিয়ে সোজা করে ফেলতে পারবে। তাই দ্রুত সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে তার সামরিক জোটে এনে একটা নেটোর আদলে চুক্তি করেছে, যাতে সৌদির উপর হামলা হলে বাকি দেশগুলো নিজের উপর হামলা মনে করে ইরানের সামনে দাঁড়াবে। বলা হচ্ছে বাকি দেশগুলো এই লাইনে আস্তে আস্তে আসছে, এর মধ্যে কাতার একটা দেশ। এবং যদি সত্যিকার অর্থে আমেরিকা চলে যায় গালফ কান্ট্রি ছেড়ে, তাহলে ইরানের প্রধান টার্গেট হবে আরব আমিরাত, কারণ এরাই ইসরায়েলকে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে সুযোগ করে দিয়েছে। আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো মার্ক রুবিও আরব আমিরাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করেছেন কিছু বিষয় নিয়ে। হয়তো সেখানে এই বিষয়গুলোর কিছু অংশ আসবে। অন্যদিকে গাজাতে আজও নুসাইরাতে প্রায় 10 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মানে ইসরায়েলের জন্য ফিলিস্তিনিদের হত্যাটা এখন ডাল ভাত হয়ে গেছে, মন চাইলেই তাদের মারছে। আবার ধরেন একজন ব্যক্তি জানাজার নামাজে গেছে, জানাজা শেষ করে ফিরছে, সেই জানাজার নামাজের উপর তারা হামলা করছে। অথচ শান্তি কমিটি গঠন করা হয়েছে, পিস কমিটি গঠন করেছে আমেরিকা। ইসরায়েলের এই সব হামলায় আমেরিকা বা বাকিরা একদম নিশ্চুপ, তারা কোনো উত্তর দিচ্ছে না। মানে ইসরায়েলকে কোনো জবাবদিহিতার মধ্যে আসতে হচ্ছে না। এই বিষয়গুলো সত্যিকার অর্থে ভাবাচ্ছে, মানে গাজা ইস্যুতে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। দর্শক, দ্বিতীয় বিষয়টি হলো পাকিস্তান। হয়তো আপনার পাকিস্তানের খবরের জন্য অনেকে বসে আছেন। ইমরান খানকে জেলে রাখা হয়েছে, তার শারীরিক অবস্থা কেউ জানছে না, তার আইনজীবী, তার দলের লোকেরা, তার পরিবার ইমরান খানের সাথে অনেক দিন দেখা করতে পারছেন না। এর মধ্যেই হঠাৎ গুজব ছড়িয়ে গেছে তিনি জেলে মারা গেছেন, এবং যে সাংবাদিক এই কথাটি বলেছেন তিনি কয়েকজন সিনিয়র সেনা অফিসারের বরাত দিয়ে বলেছেন, নাম প্রকাশ না করে। এবং এটি পাকিস্তানের একদম শীর্ষ গণমাধ্যমে আলোচনায় চলে আসছে। আমিও আপনাদের বলেছিলাম আমার কোনো একটা লাইভে আলোচনার মধ্যে যে এরকম একটি তথ্য প্রচার করা হচ্ছে। তো অবশেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তারা ইমরান খানকে দ্রুত একটি হাসপাতালে, অর্থাৎ সেই হাসপাতালের নামও উল্লেখ করে দিয়েছে, শিফা ইন্টারন্যাশনাল, ইসলামাবাদের একটা আধুনিক হাসপাতাল, সেটি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল। সেখানে ইমরান খানকে ভর্তি করে তার শারীরিক চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে ইমরান খানের আইনজীবী, ইমরান খানের বোন তার সাথে দেখা করবে, নিয়মিত তার শারীরিক অবস্থা দেখভাল করবে ডাক্তারদের পাশাপাশি। এবং ইমরান খানের যে 2 সন্তান আছেন, কাসেম এবং সুলাইমান, তারা প্রতি সপ্তাহে 2 বার তার বাবা ইমরান খানের সাথে টেলিফোনে কথা বলতে পারবেন, এবং এর ব্যত্যয় যেন না হয়। কারণ এই নির্দেশগুলো এর আগেও যখন ইসলামাবাদের হাইকোর্টে হাইকোর্ট থেকে এসেছিল, দুঃখজনক হলেও সত্য যে পাকিস্তান তার আদালতের রায়কে তোয়াক্কা করেনি। ইস্টাবলিশমেন্ট বা পাকিস্তান সেনা শাসিত সরকার ইমরান খানকে তার পরিবার, আইনজীবী, তার সন্তান কারোর সাথে দেখা করতে দেয়নি, যার কারণে তার শারীরিক অবস্থা নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে, এবং সেই প্রশ্নগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কারণ একটা দেশ আদালতের নির্দেশ অমান্য করে একজন সাবেক প্রধানমন্ত্রীকে কারা অন্তরীণ করেছে, তার সাথে তার পরিবার, আইনজীবী কাউকে দেখা করতে দিচ্ছে না। এবং প্রত্যেকটি মামলায় শেষ পর্যন্ত ফেক মামলা প্রমাণ হওয়ার পরও ইমরানকে আটকে রেখেছে। সে 2023-এর আগস্ট মাসে ইমরান খানকে জেলে আটকানো হয়। এখন পর্যন্ত তিনি জেলে আছেন প্রায় 3 বছর পার হয়ে গেল এই আগস্ট মাসে এসে। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়টির বিরুদ্ধে পাকিস্তান সরকার
আপিল করেছে সুপ্রিম কোর্টের রায়। তারা বলছে আদালত সরকার পক্ষের বক্তব্য শোনেনি। তাদের বক্তব্য হলো যদি ইমরান খানকে এই সুযোগ দেওয়া হয় তাহলে বাকি কয়েদিরা এই সুযোগ চাইবে। প্রশ্ন হলো পাকিস্তানের জেলে এর আগেও নওয়াজ শরীফ বা আসিফ আলী জারদারিরা গিয়েছিলেন। তারা প্রতিদিন পরিবারের মানে বাসা থেকে খাবার এনে খাইতে পারতেন এবং তার পরিবারের সদস্যরা জেলের ভিআইপি কামরায় বসে, জেল মানি তো অনেকটা আপনার সাব জেলের মতো, একটা ভিআইপি বাসার মধ্যে এসি, ফ্রিজ সব ব্যবস্থা রাখা, পত্রিকা, টেলিভিশন সব ব্যবস্থা করে রাখা হতো এবং সেখানে তারা থাকতেন, খেতেন, আরামায়েশ করতেন, সব পেতেন। জাস্ট নামে মাত্র জেল ছিল। আর ইমরান খান কয়েদি নাম্বার 804, তাকে একটা ছোট কামরা, বাংলাদেশের যে আপনাদের মনে আছে আয়নাঘর, যারা দেখেছেন আয়নাঘরের ছবি বা রিপ্লিকা দেখলে বুঝতে পারবেন, জাস্ট আয়নাঘরের যেই রুম তার চেয়ে একটু বড়, মানে ইমরান খান সেই রুমটির মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সাথে এমন একটি রুমে তাকে রাখা হয়েছে যিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান সময়ে পাকিস্তানের জরিপ অনুযায়ী 80-85% মানুষ যে দেশের ইমরান খানকে নেতা মানেন বা ভোটে ইমরান খানের দল 80%-এর উপরে ভোট পেয়েছিল গত নির্বাচনে। তারপরে তাকে পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতায় বসতে দেয়নি, বরং তাকে পরাজিত বানিয়ে বিরোধী দলেও তাকে দায়িত্ব পালনের সুযোগ দেয়। এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তো এবার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবারও আপিল করেছে পাকিস্তানের বর্তমান সরকার। প্রশ্ন হলো বর্তমান সরকার আপিলটি করেনি, আসলে আপিলটি করেছে সেনাবাহিনী। সুপ্রিম কোর্ট বহুদিন পর ইমরান খানের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, কারণ চারদিক থেকে পাকিস্তানের সাংবাদিকরা, বিভিন্ন শ্রেণীর মানুষরা সুপ্রিম কোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল যে একটা মানুষ জেলে মারা যাচ্ছে, তার একটা চোখ প্রায় অন্ধ হয়ে গেছে ইমরান খানের, চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাকে জেলখানায় আটকে রেখে, কারান্তরীণ রেখে তাকে তিলে তিলে শেষ করছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট, অথচ এটা দেশের আদালত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। তো সেই বিষয়গুলো আলোচনায় সংবাদ মাধ্যমগুলোতে, ব্লগিংয়ে পাকিস্তানের ফ্রিল্যান্সাররা বিভিন্নভাবে এগুলো আলোচনা আনার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আর সেই নির্দেশের এগেনস্টে আবার সরকার আপিল করে বসলো। এখন দেখার পালা ইমরান খান শিগগিরই মুক্তি পান কিনা, মানে মুক্তির বিষয় না, এটা হাসপাতালে আসবে এবং হাসপাতালে তিনি থাকবেন এবং বলা আছে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তার যে পরবর্তী শুনানি, ইমরান খানের পরিবার বা আইনজীবীরা গণমাধ্যমের সামনে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কোনো বর্ণনা করতে পারবে না। তার মানে কি, এই বক্তব্যটির অর্থ কি ইমরান খানের অবস্থা কি খুবই খারাপ, যে সুপ্রিম কোর্ট তার দলকে, তার আইনজীবীদেরকে, তার পরিবারকে নির্দেশনা দিতে হলো যে তার পরিবার বা কেউ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যম বা প্রকাশ্যে কিছু বলতে পারবে না। তার মানে সামথিং রং, ইমরান খান খুব একটা ভালো নেই বা তার অবস্থা খুব ভালো দিকে নেই, এটি স্পষ্ট হয়ে গেছে। এখন দেখি কি ঘটে। তবে আশা করা যায় যদি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন সরকারের আবেদনটি খারিজ করে দেয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে ইমরান খান শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে তাকে স্থানান্তর করা হবে এবং পরবর্তী আপডেট আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে জানাতে পারবো।